জাপান সৈনিকদের আটকানোর জন্য নেওয়া ব্যবস্থার জেরে বাংলায় খাদ্যের অভাব, বাজারে অর্থনৈতিক ও যোগানের অভাব, খাবারের দাম বৃদ্ধি। শহরের রোজগেরে মানুষেরা কোনো ক্রমে খাবার জোগাড় করতে পারলেও গ্রাম থেকে আসা প্রচুর মানুষ খাবারের তাড়নায় মারা যেতে থাকে। এদের মধ্যে বেশিরভাগ মানুষই অন্যের জমিতে কাজ করত অথবা ছোট ছোট ভাগ চাষি যারা দেনার দায় তাদের জমি। लॉकडाउन की मुसीबत में गर्म दोपहरी 40 डिग्री तापमान, चिलचिलाती धूप और घर पहुंचने की एक उम्मीद। कुल मिलाकर 1200 किलोमीटर की दूरी, 700 किलोमीटर की दूरी। যে পরিসংখ্যান এসে পৌঁছচ্ছে সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং আহমেদাবাদ এই জায়গাগুলি থেকে মূলত দেশের সবথেকে বেশি সংক্রমণের হার দেখা যাচ্ছে। প্রায় 70% সংক্রমণ এই জায়গাগুলি থেকেই হচ্ছে। দেশের বাকি জায়গায় 30। না, এই করোনা নিয়েই সারাটা জীবন কাটাতে হবে মনে হচ্ছে। এই কবিতা, প্লিজ আর এক কাপ চা দাও প্লিজ। হবে না, সকাল থেকে 3 বার হয়ে গেল। কৃষ্ণা এসেছিল, বলছিল টাকা চাই। মাস তো শেষ হয়ে এলো। কেন? লকডাউনের পর থেকে ও তো রান্না করতেই আসে, তো টাকা পয়সা চাইছি কি করে? এটা আবার কিরকম কথা হলো? ওকে তো তুমি কাজ থেকে ছাড়িয়ে দাওনি, টাকার দাবি তো করতেই পারে। আর তাছাড়া ও তো আসবেই বলেছিল। তোমাদের অ্যাপার্টমেন্টের সবাই মিলে নিয়ম করে বাইরের লোক ঢোকা বন্ধ করে দিল। তা ও বেচারি কি করে? আরে ওর দিকটা যেমন দেখছো তেমন আমার দিকটাও তো তোমায় দেখতে হবে। 3 মাস ধরে ইন্ডাস্ট্রিতে কোনো কাজ নেই, জমানো টাকা চলবে কতদিন? ফিল্ম ইন্ডাস্ট্রির 1 নম্বর আর্ট ডিরেক্টর তুষার গাঙ্গুলির মুখে যদি এই কথা হয়, তাহলে কৃষ্ণা ও ওর থেকে আরো গরিব। প্রায় না খেতে পাওয়া নিরন্ন কাজ হারানো মানুষগুলোর আজকে অবস্থা অনুমান করতে পারছো নিশ্চয়ই। তুমি একটু আজকাল বেশি ভাবছো না ওদের নিয়ে? আর তুমিও আজকাল একটু বেশি ইনহিউম্যান হয়ে যাচ্ছ নাকি? তা কি করব? এই অবস্থা আমি আমার নিজের কথা না ভেবে তোমাদের মতো সোকল মানুষদের মতোই নিরন্ন মানুষগুলোকে পাশে নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হিউম্যানিটি দেখাবো। মা, আমি বেরোচ্ছি। এই দাঁড়া, রোজ ঠিক এই সময় বুবানকে পড়াবার নাম করে তুই বেরোস। আমাকে সত্যি কথা বলতো, কোথায় যাস তুই প্রতিদিন? বেরোনোর সময় মেয়েটাকে জেরা করবে? এই রিনি, তুই যা। না, তোমরা মা মেয়ে কি প্ল্যান করেছো আজ আমায় জানতেই হবে। সব কি আজকেই জানবে? হ্যাঁ, সব আজ, এক্ষুনি আমায় বলতে হবে। কিরে, চুপ করে আছিস কেন? বল। সব যখন জানতেই চাও, বসো,
বলছি। কেন ঝামেলা বাড়াচ্ছিস রিনি? ঝামেলা নয় মা, প্রতিদিন মিথ্যে কথা বলার থেকে আজ সবটা বাবার কাছে পরিষ্কার হয়ে যাক। দেখো, সব শুনে তুমি কিন্তু কোনো অশান্তি করবে না। হ্যাঁ, তুমি তো আমাকে প্রকৃত মানুষ করতে চেয়েছো, তাই না বাবা? অমানুষ তো বানাতে চাওনি। আর স্বাভাবিক, আমি সেটাই চেয়েছি, মানুষ হোক। আমার পড়াশোনার মধ্যে তুমি চেয়েছিলে আমি নাটক করি, নাচ করি, গান করি, আবৃত্তি শিখি। তাই ছেলেবেলায় পড়াশোনার মাঝেই সব শিখেছি। আসল কথাটা বল। আমি তোমাকে সত্যি বলতে চেয়েছিলাম, কিন্তু মা বলতো বাবা অশান্তি করবে। কিছু বলার দরকার নেই, আমি ম্যানেজ করে নেব। আমাদের যাদবপুরের আর্টসের দাদারা আর আমার সংগঠনের কিছু বন্ধুরা আমরা একটা কমিউনিটি কিচেন চালাই, তো সেখানেই যাই। নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছ? শোনো, এসব আমি বরদাস্ত করব না। যেদিন নিজে রোজগার করতে পারবে সেদিন তুমি যা খুশি করবে, আমি সেগুলো দেখতে যাব না। আর হ্যাঁ, তোদের সংগঠন মানে তুই কি কোনো গণনাট্য সংঘ? আমি ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গের একজন কর্মী। কর্মী মানে? কবিতা, এর মধ্যে এত কিছু ঘটে গেল? আমাদের এই এর মধ্যে অনেক কিছু শিখেছি বাবা, জীবনকে অন্যভাবে দেখতে শিখেছি। গণনাট্যের হাত ধরে চিনতে শিখেছি গোটা বিশ্বকে, নিজের বোধ, নিজের বিশ্বাস, নিজের উপলব্ধি দিয়ে। এই কিছুদিন আগে হয়ে গেল 25শে মে গণনাট্যের প্রতিষ্ঠা দিবস। আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটা দেখানো হয়েছিল। কলকাতার উমফুন ঝড়ের তাণ্ডবে সব তছনছ হয়ে গিয়েছিল বলে বড় কিছু করা হয়নি। তো এই যে তুই ওদের ভিডিও বানাচ্ছিস, ক্যাম্পেইন করে বেড়াচ্ছিস, টাকা পয়সা কিছু পাচ্ছিস? আসছে কিছু? টাকা পয়সা যাতে সমস্ত মানুষের মধ্যে সমানভাবে বিলি বন্টন হয়, তার জন্যই তো নাটক গান করে চলেছি আমরা। পৃথিবী একদিন বদলাবেই বাবা, মানুষের হবে সমান অধিকার। আজ যখন সারা পৃথিবী করোনায় আক্রান্ত, 1943 সালে এমনই সময় এক সংকটকালীন অবস্থায় আমাদের বেশ কিছু তরুণ তুর্কি মিলে প্রতিষ্ঠা করে গণনাট্য সংঘ। আমার বানানো প্রতিবেদনের প্রথম অধ্যায় দেখো। 1943-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ রূপ জনজীবনকে আরও অস্বস্তির মধ্যে ঠেলে দেয়। চারদিকে কালোবাজারি, মুনাফাবাজ, স্বার্থবাদী মানুষের দল খাদ্য সংকটের পরিস্থিতি তৈরি করল। অবিভক্ত বাংলার বুকে নেমে আসে খাদ্য সংকটের ভয়াবহ রূপ। জাপানি সৈন্যরা এদেশে ঢুকে পড়লে যাতে খাদ্যশস্য সংগ্রহ করতে না পারে, তার জন্য ব্রিটিশ সরকার পোড়ামাটির নীতি অবলম্বন করে উপকূলবর্তী অঞ্চলের ধান, চাল, খাদ্যশস্য ইত্যাদি কেড়ে নেয়। প্রচুর ধান নষ্ট করে ফেলা হয়। শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়ল। দলে দলে মানুষ গ্রাম ছেড়ে শহরের পথে পাড়ি দিল।
খাদ্য উৎপাদন ও আমদানি বিরাটভাবে হ্রাস পাওয়ায় চরম খাদ্য সংকট ঘনীভূত হলো। এর সঙ্গে যুক্ত হলো প্রাকৃতিক দুর্যোগ। এই সমস্ত কিছুর ফলে ভারতবর্ষের অর্থনীতি টালমাটাল হয়ে পড়ল। মানুষ নিমজ্জিত হলেন চরম দুর্বিপাকে। লক্ষ লক্ষ মানুষ অকালে প্রাণ হারালেন, যা বাংলা তথা ভারতবর্ষের সমাজ জীবনের ওপর চরম আঘাত হানল। এইরকম একটা সংকটময় পরিস্থিতিতে এবং ফ্যাসি বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে জন্ম নিল ভারতীয় গণনাট্য সংঘ। মুক্ত করো অন্ধকারের এই দ্বার, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার। এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা। এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা। দশরূপ মন্ত্র দ্রষ্টা। ছিন্ন করো বন্ধনের অন্ধকার। এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার। এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার। গণনাট্য সংঘের পেছনে ছিল সাম্যবাদী দৃষ্টিভঙ্গির বিশেষ অবদান। সারা পৃথিবীতে ফ্যাসিবাদের অভ্যুদয়ের তীব্র প্রতিক্রিয়া হিসেবেই সাম্যবাদী দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হয়েছিল সাংস্কৃতিক আন্দোলন, গণনাট্য আন্দোলন। সাধারণ মানুষের দুঃখ, কষ্ট, বঞ্চনা এবং সেই শোষণ বঞ্চনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার চেতনা সঞ্চার করার নামই ছিল গণনাট্য। জার্মানিতে হিটলার ছিল, বললেন জার্মানিতে হিটলার ছিল। বসে কত না তাবিজ বাঁধিল, কত আইন কানুন গুলি জেলখাট না, কত সব বিদ্যুৎ বাহিনী, তার কত সব বিদ্যুৎ বাহিনী। বলি শেষ পর্যন্ত কেউ টেকে না। বলি আমাদের দিল্লি আর রাজ্যে এই কর্তারা কি খবর রাখে? আমাদের এখানেতে যে পরিবেশ পরিস্থিতি ছিল, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের একটা বলা যায় তখন চূড়ায় অবস্থান করছে। সেই সময় আজকে আমার নাম নিতেই হবে, পুরনচাঁদ যোশী, যিনি পিসি যোশী নামে পরিচিত, তিনি একটা প্রস্তাব দিলেন তৎকালীন সময়ে পার্টির কাছে, এবং সেটা গৃহীত হলো যে শিল্পী সাহিত্যিকদের তাদের কি করে এই বিষয়ের সঙ্গে, যে দুর্ভিক্ষ, মহামারী, মানুষের কষ্ট, দুঃখ, দারিদ্র্য, তাকে জনগণের কাছে পেশ করে জনগণের কারণ সম্পর্কে অবহিত করে ঐক্যবদ্ধ করা, সেই কর্মসূচি নিয়েই অভিযান শুরু হয়েছিল ভারতীয় গণনাট্য সংঘ তৈরি করার। শিল্পের জন্য শিল্প নয়, জীবনের জন্য শিল্প, এই নীতিতে পুরোপুরি বিশ্বাসী ছিলেন গণনাট্যের আন্দোলনকারীরা। আগুন, জবানবন্দি, হোমিওপ্যাথি, ল্যাবরেটরির মতো একাঙ্ক নাটক ও নবান্ন দিয়ে গণনাট্যের যাত্রা শুরু। নবান্ন
নবান্ন অভিনয়ের মধ্যে দিয়ে বাংলা তথা সমগ্র ভারতে গ্রাম বাংলার মানুষের দুঃখ দুর্দশার কথা সবাই জানতে পারে। সেই সময় মানুষের দাবির সঙ্গে নবান্নের বিষয় মিলে গিয়েছিল বলেই এই নাটক এত সাড়া ফেলতে পেরেছিল। তখন এদেশে আগত কোনো কোনো ইংরেজ ইংল্যান্ডে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। তারা নবান্ন নাটক দেখে সচকিত হয়ে নিজের দেশের পত্রপত্রিকায় লিখে জানাতে থাকেন। তাদের কেউ কেউ আবার গণনাট্য সংঘের সক্রিয় সহযোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ইংল্যান্ডের তদানীন্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের উদ্যোগে 1945 সালে দুর্ভিক্ষ তদন্ত কমিশন গঠিত হয় ও সেই সময়কার ব্রিটিশ প্রশাসনকে সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়ের জন্য দায়ী করা হয়। যদিও জার্মান নিবাসী বাঙালি মধুশ্রী মুখার্জি সহযোগীদের নিয়ে 7 বছর ধরে অজানা অনেক নথিপত্র ঘেঁটে 2010 সালে একটি বই লেখেন, যার নাম চার্চিলস সিক্রেট ওয়ার বা চার্চিলের গোপন যুদ্ধ। তাদের দাবি, চার্চিল নিজে সরাসরি বাংলার মন্বন্তরের জন্য দায়ী ছিলেন। বাংলা যখন খাদ্য সংকট চলছে সেটা মোকাবেলায় তিনি কোনো পদক্ষেপই নেননি, বরং তার যুদ্ধকালীন মন্ত্রিসভা ইউরোপের বেসামরিক মানুষদের জন্য খাদ্য মজুদ গড়ে তোলার নির্দেশ দিয়েছে। ভারতে যখন খাদ্যের অভাবে মানুষ মরছে, তখন তার পাশ দিয়েই অস্ট্রেলিয়া থেকে 1,70,000 গম বহনকারী জাহাজ গেছে ইউরোপে। বাংলায় ত্রাণ সাহায্য পাঠানোর হাজার আবেদন সত্ত্বেও তিনি সর্বশক্তি প্রয়োগ করে সেই কাজ করতে দেননি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া ত্রাণ পাঠানোর উদ্যোগ নেওয়া সত্ত্বেও চার্চিল ও তার মন্ত্রীরা সেই অনুমতি দেননি। 1944 সালের 25শে অক্টোবর শ্রীরঙ্গম নাট্যমঞ্চে নবান্ন নাটকের যে উৎসব হয়েছিল, যে নাটক হয়েছিল, সেটাকেই গণনাট্য সংঘের একটা মাইলস্টোন বলা হয়। মঞ্চ নাটকের আঙ্গিক, অভিনয়, স্বাভাবিকতা, বিশেষ করে কন্টেন্টের ক্ষেত্রে এক যুগান্তকারী ও বৈপ্লবিক দিক নির্দেশ করেছিল। যে নাট্যকারদের নিয়ে তখন আমাদের গর্ব ছিল, গর্বের সীমা ছিল না, তাদের ত্রয়ী বলা হতো। এরা হলেন বিজন ভট্টাচার্য, তুলসী লাহিড়ী, ব্রিগিড বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে 25শে মে আমাদের যখন তৈরি হয়েছিল, তখন গণনাট্য সংঘের উদ্ভবকালের ইতিহাস খানিকটা জানতে হবে আমাদের। তখন অ্যান্টিফ্যাসিস্ট রাইটার্স অ্যাসোসিয়েশন থেকে প্রগতি লেখক সংঘ এবং সোভিয়েত শরীর সমিতি, এই দুজনের মিলিত প্রয়াস এবং উদ্যোগে, তার আগে ওয়াইসিআই, আমাদের ওয়াইসিআই থেকে আমরা যে সংগ্রাম সংস্কৃতির আন্দোলন শুরু করেছিলাম, তারই ফলশ্রুতি হচ্ছে গণনাট্য সংঘের উদয়। দেশভাগের পরে ওই বাংলা থেকে, আমরা যদি এই বাংলার কথাটাই বলি, ওই বাংলা থেকে লক্ষ লক্ষ মানুষ তারা সীমান্ত পেরিয়ে এই বাংলায় ঢুকছেন, নিজের ঘর বাড়ি সব কিছু হারিয়ে নতুন ঘরের সন্ধানে। যেই বাংলা স্বাধীনতার জন্য সর্বাধিক ত্যাগ স্বীকার করেছে ভারতবর্ষে, সেই বাংলা ওইদিকে পাকিস্তানে। স্টেশনগুলো চোখ থই থই, এ দুঃখ, এই কষ্ট, এই যন্ত্রণা, একই চেহারা। সেই মানুষগুলোর কথা ভেবেই সে মানুষগুলো পরে নিজেদের সংগঠিত করে নিতে পেরেছেন নিজেদের উদ্যোগেই। সেই সময় মূলত উদ্বাস্তু আন্দোলন, তারই সাহায্যে গণনাট্য সংঘের সেই সময়ের হেমঙ্গ বিশ্বাসের লেখা এবং সুর করা গান।
শ্রমিক কৃষক মেহনতি মানুষের জন্য নাটক লিখে তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন তাদের কথা বলি। শুধুমাত্র এই ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য গণনাট্য সংঘ ও তাদের নাটক এত সমাদৃত। ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠা এবং নবান্ন প্রযোজনা সাংস্কৃতিক আঙিনায় এক বিশেষ তাৎপর্য বহন করে। নবান্ন প্রযোজনার কাহিনী কাঠামোয় উঠে এলেন প্রান্তিক মানুষেরা, তাদের যন্ত্রণা নিয়ে, স্বপ্ন নিয়ে, লড়াই নিয়ে। এক ভিন্নতর কাহিনী এবং প্রয়োগ কৌশল ভিন্নতম, এই দুয়ের সংমিশ্রণে সেদিন জন্ম নিয়েছিল থিয়েটারের এক নতুন ভাষা। এই গণনাট্য সংঘের উত্তরাধিকার। গণনাট্য সংঘের নানা প্রযোজনাতে থিয়েটারের নতুন ভাষাকে যুক্ত করার এক পরিকল্পিত উদ্যোগ আমাদের নজরে আসে। সময় বদলিয়েছে, থিয়েটার আবিষ্কার করেছে নতুন নতুন পরিসর বা স্পেস। গণনাট্য সংঘ ব্যবহার করছে সে সমস্ত স্পেস, অধ্যাবসায় দিয়ে, মনন দিয়ে গড়ে তুলতে চাইছে সেই সমস্ত স্পেসে থিয়েটারের নতুন ভাষা। মুক্ত মঞ্চের থিয়েটার, অঙ্গন মঞ্চের থিয়েটার, অন্তরঙ্গ থিয়েটার, সব ক্ষেত্রেই থিয়েটারের নতুন ভাষাকে যুক্ত করার একটা উদ্যোগ আমাদের নজরে আসে। হ্যাঁ স্যার, মানে কাঠি আর সংখ্যাগুলো হলো কাঠি আর সংখ্যার কাঠি। আরে কাঠিও যা, সংখ্যাও তাই, ইউনিটও তাই। হ্যাঁ স্যার, এবার ঠিক বুঝতে পেরেছি। এবার দেখুন, জিজ্ঞেস করে। জিজ্ঞেস পরে হবে, আগে তুমি পরপর একবার ঘুরে যাও। হ্যাঁ, কাঠিগুলো হলো সংখ্যা মানে ইউনিট, তাই তো? তার মানে 3 থেকে 2 বাদ দেওয়া যায়, কিন্তু দুটো 3 থেকে দুটো 2 বাদ দেওয়া যায় না। কত যুগ কত বড় শান্তির শেষে জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী, আকাশে মেঘের তারাগুলো দিকে দিকে বজ্রের কানাকানি। কত যুগ কত বড় শান্তির শেষে সহসা ঘুমের তল্লাট ছেড়ে শান্তি পালালো আজ, দিন রাত্রি হলো অস্থির কাজ আর শুধু কাজ। সহসা ঘুমের তল্লাট ছেড়ে শান্তি পালালো আজ, দিন রাত্রি হলো অস্থির কাজ আর শুধু কাজ। জনসিংহের ক্ষুব্ধ নগর হয়েছে। দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের আমলে ব্রিগেড ময়দানে দিলীপ সেনগুপ্ত, নরেন মুখার্জি, সন্ধ্যা সেন প্রমুখদের উদাত্ত কণ্ঠে গণসঙ্গীত শুনে আকৃষ্ট হয়েছিল। রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি 2-4টি গণসঙ্গীত শিখে শ্রীরামপুরের উজ্জীবন সংস্থায় সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিতে বাধ্য হয়েছিল। তুফানে তুফানে তুলেছে আওয়াজ, সইব না মোরা সইব না, আজন্ম কাঁধে শোষণের চাকা বইব না মোরা বইব না। তুফানে তুফানে তুলেছে আওয়াজ, সইব না মোরা সইব না, আজন্ম কাঁধে শোষণের চাকা বইব না মোরা বইব না। এবারে লড়াই, এবারে লড়াইয়ে অস্ত্র শানিয়ে দাঁড়া, এবারে লড়াই, এবারে লড়াইয়ে অস্ত্র শানিয়ে দাঁড়া। হারাবার কিছু ভয় নেই, শুধু শৃঙ্খল হবে হারা। জনকল্লোলে উত্তাল নদী মহানায় দিশাহারা, হারাবার কিছু ভয় নেই। গণনাট্য সংঘকে ঘিরেছিল ফ্যাসিবাদী অভ্যুত্থান, যুদ্ধ, আকাল, কালোবাজারি, মজুদ্দার, মুনাফা শিকারীরা, সাম্প্রদায়িক দাঙ্গা, হত্যা, রক্তপাত। এরই মধ্যে ছিল স্বাধীনতা সংগ্রাম। আজ তার ভিত্তি পাল্টে গিয়েছে। আমরা নতুন নতুন ফর্মে এসবের মুখোমুখি এসে দাঁড়িয়েছি। আজকে আমাদের দেশের অবস্থা চরম ভয়াবহ। দেশের রাষ্ট্র ক্ষমতায় চরম দক্ষিণপন্থী উগ্র এক আগ্রাসী সাম্প্রদায়িক দল। এ দল মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজান। সাম্রাজ্যবাদী বহুজাতিক সংস্থার কাছে ভারতের দরজা উন্মুক্ত করে দিয়েছে। Amen.
এসব তুই লিখেছিস? সারা রাত ধরে বইপত্র ঘেটে এইসবই তো করেছে কদিন। 1943-এর 25শে মে সে সময় না খেতে পেয়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, আর আজ 2020-র 25শে মে করোনা আক্রান্তের মৃত্যু হয়তো এক নয়, কিন্তু যে কোনো মৃত্যুই তো দুঃখের। আজ রাষ্ট্রের হঠকারী সিদ্ধান্তের ফলে কর্মহীন হয়ে পড়েছে কত লক্ষ লক্ষ মানুষ। 800 থেকে 1000 কিলোমিটার ধরে হেঁটেই চলেছে হাজার হাজার পরিযায়ী শ্রমিক। নানা কারণে পথেই মারা গিয়েছে 130 জন। আর ঘরে ফেরা হলো না তাদের। যে উদাসীন রাষ্ট্রের জন্য এই মৃত্যু মিছিল, রাষ্ট্র কি তার দায় নেবে? যেখানে বলার দরকার ছিল ফিজিক্যাল ডিস্টেন্সিং মানে পারস্পরিক দূরত্ব, তা না করে সুকৌশলে রাষ্ট্র সোশ্যাল ডিস্টেন্সিং এর নামে মানুষের মনে বিভেদ সৃষ্টি করছে, মানুষকে একা করে দিতে চাইছে। দেখো প্রতিবেদনের 2য় অধ্যায়। বাড়ি ফেরার তাগিদে হাঁটছে ওরা, হাঁটছেই 1 কিলোমিটার 2 কিলোমিটার এই করে শত সহস্র কিলোমিটার ধরে ওরা হাঁটছে। ফিরতে হবে নিজের ঠিকানায়। মাথায় বোঝা, কোলে শিশু, হাঁটছে এ শতকের মা। কি হবে পথের মধ্যে কিছুই জানে না। জুটছে কবু, জুটছে না শুকনো কোথাও রুটি। হাঁটছে ওরা, হাঁটছে। কোথায় বাড়ি, রাজ্য, দেশ, ওদের জন্যে রাস্তা শেষ। হাঁটছে ওরা দিনকে দিন, ফিরবে বাড়ি ক্লান্তিহীন। ছোট্ট মেয়ে রাত জাগে, পড়ছে ফেটে খুব রাগে। বলছে সবাই বাইরে নয়। তাহলে আমার বাবা কোথায়? প্রশ্ন কেবল রয়ে যায়, মেয়ের চোখে জল গড়ায়। চারিদিকেতে আওয়াজ ওঠে কোন সঙ্গের আদায়। উত্তর দেয় রাষ্ট্রচক্ষু, ওরাই তো পরিযায়ী। ওদের ঘামেই দেশ চলে, ওদের ভাষায় কথা বলে। ওদের জন্যেই রাম রহিম, ওদের জন্যেই দিনকে দিন বাড়ছে আমার সোনার দেশ। কোথায় শুরু, কোথায় শেষ কেউ জানে না। থাকবে কারা, কে হবে ধরাশায়ী। উত্তর দেয় রাষ্ট্রচক্ষু, ওরাই তো পরিযায়ী। দেখছে ওদের রাষ্ট্রচোখ, ওদের জন্যে কীটনাশক, ওদের জন্যে রেল লাইন। হাঁটছে ওরা রাত্রি দিন, ক্লান্তি পেলে রেলের ট্র্যাক। ঘুমের নেশা দিচ্ছে রাত, স্বপ্নে দেখে চড়ছে রেল। গড় গড়িয়ে চলছে নীল, চিরছে দেহ শীর্ণকায়। শুকনো রুটি পথে গড়ায়। কার কি এলো, কার কি গেল, কোন সেনারা দায়ী? উত্তরে দেয় রাষ্ট্রচক্ষু, ওরাই তো পরিযায়ী। সেরা কোটিপতিদের এ দেশ আমার, সেরা ভিক্ষাজীবীদের এ দেশ আমার। তাতে গর্ব কত পড়ছে ঝরে, চারিদিকে ঝলমলে রঙের বাহার। এ দেশ আমার, এ দেশ আমার, এ দেশ আমার, এ দেশ আমার।
এদেশের পরিযায়ী শ্রমিকের দল, যে হাতের ছোঁয়া পেয়ে যন্ত্র সচল। এদেশের পরিযায়ী শ্রমিকের দল, যে হাতের ছোঁয়া পেয়ে যন্ত্র সচল। তারাই নিঃসহায় নিঃসম্বল, মানুষ হলেও ওরা মানুষের বার। এদেশ আমার, এদেশ আমার, এদেশ আমার, এদেশ আমার। কারখানা বন্ধ, মজুরিও বন্ধ, আশ্রয় খাদ্যের যোগান বন্ধ। কারখানা বন্ধ, মজুরিও বন্ধ, আশ্রয় খাদ্যের যোগান বন্ধ। ফিরে যাবে দেশ ঘরে সেই পথ বন্ধ, হেঁটে দাঁড়ি করে পার পথের পাহাড়। তারপর মরে আর মরে শুধু মরে, তারপর মরে শুধু মরে, শুধু মরে। হেঁটে হেঁটে ধুকে ধুকে চাপা পড়ে মরে, ট্রেনে কাটা পড়ে মরে শ্রান্ত মজুর। এদেশের মজুরের সেরা উপহার, ট্রেনে কাটা পড়ে মরে শ্রান্ত মজুর। এদেশের মজুরের সেরা উপহার। এদেশ আমার, এদেশ আমার। শতকরা 95% মানুষ এরা মূলত দিনমজুর। হঠাৎ লকডাউনের সিদ্ধান্তে ওরা ঠিক করে যে যা নিজের রাজ্যে ফিরবে। হাতে পয়সা নেই, সঙ্গে খাওয়ারও নেই। ঘরে ফেরার আশায় ওরা হেঁটেই চলেছে। অন্তহীনে হাঁটার শেষ কোথায় আমরা কেউ জানি না। কর্মহীন গরিব মানুষগুলোর মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্যই আমাদের মতো অনেক জায়গায় কমিউনিটি কিচেন চলছে। বেসামাল কলকাতায় 25শে মে গণনাট্যের প্রতিষ্ঠা দিবসের দিনে আমরা কিছুই করতে পারিনি, তাই আমাদের কিচেনে আজ স্পেশাল মেনু, এক অন্য নবান্ন। সেদিন তো কাজী নজরুল ইসলামেরও জন্মদিন ছিল। আমায় যেটা দেখাচ্ছিলি দেখা। হ্যাঁ বাবা, এই দেখো ভিডিওর 3য় পর্ব। আজ 6 মাসের পর 6 দিনে যায় কামান গোলা রাজার সিপাই। মোদের শ্রমে মোদেরই সে কৃপায় রে। ও ভাই মোদের পুণ্যে শূন্যে ওড়ে ওই ভুঁড়োদের পুরো কল। ধর হাতুড়ি, তোল কাঁধে শাবল। ও ভাই দালান বাড়ি আমরা গড়ে রইনু জনম ধুলায় পড়ে। বেড়ায় ধনী মোদের ঘাড়ে চড়ে রে। আমরা চিনির বলদ, চিনি নে স্বাদ, চিনি বয় সার কেবল। ধর হাতুড়ি, তোল কাঁধে শাবল। ও ভাই আমরা মায়ের ময়লা ছেলে, কয়লা খনির বয়লা ঠেলে। যে অগ্নি দিই দিক বিদিকে জেলে রে। এবার জ্বালবে জগৎ কয়লা কাঁটা, ময়লা কুলির সেই অনল। ধর হাতুড়ি, তোল কাঁধে শাবল। ও ভাই আমাদের কাজে হলে বাসি, আমরা মুটে কল খালাসি। ডুবলে তরি মোরাই তুলতে আসি রে। আমরা বালির মতন দান করে সব পেলাম শেষে পাতাল তল। ধর হাতুড়ি, তোল কাঁধে শাবল। মোদের যা ছিল সব দিয়েছি ফুঁকে, এইবারে শেষ কপাল ঠুকে পড়ব রুখে অত্যাচারীর বুকে রে। আবার নূতন করে মল্লভূমে গর্জাবে ভাই দল মাদল। ধর হাতুড়ি, তোল কাঁধে শাবল। ওই শয়তানি চোখ কলের বাতি, নিবিয়ে আয় রে ধ্বংস সাথী। ধর হাতিয়ার, সামনে প্রলয় রাতিরে। আয় আলোক স্নানের যাত্রীরা আয়, আধার নায় চড়বি চল। ধর হাতুড়ি, তোল কাঁধে শাবল। সারা বিশ্বে পুঁজিবাদ যেভাবে থাবা বসাচ্ছে, তাতে সাধারণ শ্রমিক কৃষকের যে দুর্গতি বাড়বে সেটা এই করোনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সমাজতান্ত্রিক দেশ কিউবা, ভিয়েতনাম প্রমাণ করলো সমাজতন্ত্রই পারে সাধারণ মানুষের পাশে থেকে কিভাবে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করা যায় বা করতে হয়। গোটা পৃথিবীর কাছে এটা এক বিরাট শিক্ষা। তাই আজ আমাদের শিল্পীর কণ্ঠে
লৌহ কপাট ভাঙার আহ্বান। লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তোর নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উর্গ প্রাচীর প্রাচীর বেদি। ওরে ও তোর নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উর্গ প্রাচীর প্রাচীর বেদি। লৌহ কপাট ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। গাজনের বাজনা বাজা কে মালিক দেশে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক দেশে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। আহা হা পায় যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় তত্ত্ব কেড়ে। আহা হা পায় যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় তত্ত্ব কেড়ে। কারা রইল লৌহ কপাট ভেঙে ফেলে করবে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। সমগ্র গণনাট্যের সেনানী এই লৌহ কপাট ভাঙার পণ করেছি আমরা। এই কাজে যেমন আমি আমার মাকে আমার পাশে পেয়েছি, আমি চাই মায়ের মতো তুমি আমার পাশে থাকো। দেখো 1942 সালে মাও সেতুং তার ইয়েনান ফোরামে সংস্কৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, পরিবর্তনকামী সমাজ ব্যবস্থায় জনগণের জন্যই শিল্প সাহিত্য রচনা হবে। এই জনগণই হলো কৃষক, শ্রমিক ও সৈনিক আর নিপীড়িত শোষিত মানুষ। তাদের বাদ দিয়ে সাহিত্য শিল্প রচনা চলবে না। छोटी सी उम्र पर नहीं हो बाबा सा, कई थारो करो मैं कसूर हो, कई थारो करो मैं कसूर। ভারতীয় গণনাট্য সংঘ তৈরি যে সময়তে হয়, সেই সময় শিল্প সাহিত্য সংস্কৃতির জগতে যারা নিজ নিজ কাজের মধ্য দিয়ে উৎপত্তির মধ্য দিয়ে দাগ কেটেছিলেন, তারা অনেকেই যুক্ত ছিলেন। কোনো একটি রাজ্যের নয়, বিভিন্ন রাজ্যের এই ধরনের মানুষ যুক্ত হয়েছিলেন। অবশ্যই দুটো বড় কেন্দ্র গড়ে উঠেছিল, একটা মুম্বাই শহর, এখন মুম্বাই বলা হয়, মুম্বাই শহর আর কলকাতা। খুব ছোটবেলায় গণনাট্য সংঘের সদস্য হয়েছিলাম, প্রায় স্কুলের শেষ দিকে গণনাট্য সংঘে ঢুকি। তখন বুঝিনি, এখন এই পড়ন্ত বেলায় এসে বুঝতে পারছি গণনাট্য সংঘে ঢুকেছিলাম বলেই আমার মানুষকে, জীবনকে, জগৎকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে গেছে। হয়তো এই মহান সংগঠনের সদস্য না হলে আমার এই দৃষ্টিভঙ্গির বদল সম্ভব হতো না। একটা পরিবারের মতো গণনাট্য সংঘ, এখনো তাই, সেইভাবেই কাজ করতে শুরু করি এবং 1986 সাল খুব সম্ভবত আমাদের জেলায় অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় একটা গণনাট্য সংঘের শাখা হিসেবে আমরা শুরু করি কাজ। 86 সালে আমি এখানে কিশলয় শাখাতে যুক্ত হই, কাজ চলতে থাকে। আমার ব্যক্তি জীবনের যতটুকু অভিজ্ঞতা খুবই কম, কিন্তু আমাদের সৃষ্টি যা নিয়ে আমরা মানুষের কাছে যাই, তার সমস্তটাই মানুষের জীবনের যে সংকট, তার দৈন্যতা, তার স্বপ্ন, তার ভালোবাসা, তার থেকে অভিজ্ঞতায় নিজেদের সঞ্চিত করি শিল্প আঙ্গিক দিয়ে, তাদের জিনিস আবার তাদের কাছে নিয়ে যাই।
আপন পাঁজর ভেঙে আমরাই তো নিয়ত জীবন গড়ি। আপন পাঁজর ভেঙে আমরাই তো নিয়ত জীবন গড়ি। অতীতের রং নিয়ে নতুন সৃষ্টি কাজে আমরাই পাঞ্জা লড়ি। অতীতের রং নিয়ে নতুন সৃষ্টি কাজে আমরাই পাঞ্জা লড়ি। আপন পাঁজর ভেঙে আমরাই তো নিয়ত জীবন গড়ি। অন্যায় খিল ভেঙে উত্তাপ ছড়াতে প্রতিরোধ প্রাচীর গড়ি। অন্যায় খিল ভেঙে উত্তাপ ছড়াতে প্রতিরোধ প্রাচীর গড়ি। হাজার স্বপ্ন বুকে বঞ্চনা মারিয়ে বাজে আজ সময়ের ঘড়ি। হাজার স্বপ্ন বুকে বঞ্চনা মারিয়ে বাজে আজ সময়ের ঘড়ি। অতীতের রং নিয়ে নতুন সৃষ্টি কাজে আমরাই পাঞ্জা লড়ি। আপন পাঁজর ভেঙে আমরাই তো নিয়ত জীবন গড়ি। যখনই সমাজে মানুষ বিপদে পড়েছে তখনই সবচাইতে সংবেদনশীল অংশ শিল্পী, সাহিত্যিক, তারা সবাই মানুষের কাছে মানুষের জীবনের যন্ত্রণার কথা তুলে ধরেছেন এবং মানুষের বেঁচে থাকার আশার কথাও তারাই শুনিয়েছেন। আজ থেকে নয়, 43-এর মন্বন্তর তার আজও জীবন্ত চিত্র আমরা খুঁজে পাই শিল্পীদের আঁকা, চিত্তপ্রসাদের আঁকা, সোমনাথ হরের আঁকা, তার মধ্য দিয়ে। স্বাধীনতার লড়াইতেও সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা নিয়েছিলেন তার মধ্যে শিল্পী, সাহিত্যিকরাই ছিলেন। স্বাধীনতার পরেও আমাদের দেশে মানুষকে সচেতন করবার প্রশ্নে সবচাইতে সংবেদনশীল অংশ হিসেবে নাট্যকার, যারা পেইন্টার, গান, কবিতা, সাহিত্য, এর মধ্যেই প্রতিফলিত হয়েছে সমাজের ওঠা নামা, সমাজের ঘাত প্রতিঘাত এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। বলে আজকের দিনেও, বিশেষ করে এখন অতিমারির সময়, বিশ্বজুড়ে সংকট, আর এই সংকট গভীরতর হচ্ছে পুঁজিবাদ। তারা এই পরিস্থিতিকে কাজে লাগিয়েও তাদের মুনাফার হার বাড়াতে চাইছে বলে এই সংকটের সময়ও নতুনভাবে শিল্প তৈরি হচ্ছে, গান তৈরি হচ্ছে, কবিতা তৈরি হচ্ছে। সে আমেরিকায় বর্ণের ভিত্তিতে মানুষকে ভাগ করাই হোক, তার ভিত্তিতেও গান হচ্ছে, তার ভিত্তিতে মিছিল হচ্ছে, সেই মিছিল অনুপ্রাণিত হচ্ছে এই শিল্পী, সাহিত্যিক, তাদের বিভিন্ন লেখা, তাদের আঁকা, তাদের গান, তাদের কবিতার মধ্য দিয়ে। শোনো শোনো সবাই, আমিও শ্বাস নিতে পারছি না। শোনো শোনো সবাই, আমিও শ্বাস নিতে পারছি না। আমিও শ্বাস নিতে পারছি না। আমিও শ্বাস নিতে পারছি না। সেইখানে আমেরিকা বর্ণের নামে, এইখানে আমাদের ধর্মের নামে। সেইখানে আমেরিকা বর্ণের নামে, এইখানে আমাদের ধর্মের নামে গলা টিপে ধরছে, প্রাণ কেড়ে নিচ্ছে। আমিও শ্বাস নিতে পারছি না। 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 গণনাট্য প্রতিষ্ঠার বেশ কিছুকাল পর গণনাট্য প্রসঙ্গে সুধী প্রধান বলেছিলেন, প্রথমত সংস্কৃতি ক্ষেত্রে শ্রমিক শ্রেণীর অগ্রসর অংশের নেতৃত্ব দানের প্রয়াস। দ্বিতীয়ত অবসর সময়ে শিল্প সৃষ্টির পরিবর্তে জাতীয় সংকটের চেতনায় সচেতন হয়ে সেই সমস্যা সমাধানের পক্ষে জরুরি কাজ হিসেবে তাৎক্ষণিক বাস্তবতাকে গান, অভিনয় ও নৃত্যে রূপ দেবার চেষ্টা। তৃতীয়ত জনসাধারণের নিজস্ব কলা অর্থাৎ
লোককলার সমস্ত বিভাগকে নতুন বিষয়বস্তু উপাদানে সক্রিয় করা। চতুর্থত, এই সব কাজে সংগঠন ও সমাবেশের শক্তি অনুযায়ী মধ্যবিত্ত শ্রেণীর সংগঠন ও কৃষক শ্রেণীর শিল্পীদের নিয়ে ভ্রাম্যমাণ দল গড়া। ভারতবর্ষের বুকে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে দুর্ভিক্ষের সময়ে মানুষের অন্ন যোগানের স্বার্থে, কৃষক আন্দোলনের সময় কৃষকদের পাশে, আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়ে, শ্রমিক আন্দোলনের পাশে দাঁড়িয়ে, সামাজিক ন্যায় বিচারের দাবি নিয়ে, একটি শোষণমুক্ত সমাজ গঠনের দাবি নিয়ে ভারতীয় গণনাট্য সংঘ যে গান, নাটক ইত্যাদি করেছেন, তার মধ্যে অন্যতম একটা উপাদান হিসেবে রয়ে গেছে হচ্ছে লোকসঙ্গীত। একদম গোড়ার দিক থেকেই কিন্তু লোকসঙ্গীতের ব্যবহার ভারতীয় গণনাট্য সংঘের শিল্পীরা তারা করেছেন। খুব নামি দামি শিল্পীরাই তো ছিলেন গণনাট্য সংঘের মধ্যে। মানে আমি বলছি একদম গোড়ার সময়টা, যখন ধরুন ওই জাপান কলকাতায় বোমা ফেলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সময়টা, সেই সময়ে বিনয় রায়ের বিখ্যাত গান হই 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 জাপান হই আইসে বুঝি আমার তারিখ, বাইরেও সব গেরিল্লা জুয়ানে, রেবা রায়চৌধুরী গাইতেন গানটি, তার কাছে শুনেছিলাম। তো ওইভাবে তো গাইতে পারবো না, আমি একটুখানি শোনাচ্ছি। হই 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 জাপান ওই আইসে বুঝি আমার তারিখ, বাইরেও সব গেরিল্লা জুয়ান। এই জাপানের বিরুদ্ধে গেরিলা জওয়ানদের বার করবার জন্য এরকম ডাক দিয়েছিলেন লোকাঙ্গিকের গান এটি। সেই সময় মানে আমি বলছি যে ওই 40-এর দশকেই নিবারণ পণ্ডিতের গান একসাথে চল গড়বো মোড়া রাঙ্গা দুনিয়া, একসাথে চল গড়বো মোড়া রাঙ্গা দুনিয়া, সবে মিলে থাকবো সেথায় বিভেদ ভুলিয়া, বিভেদ ভুলিয়া। খুব বিখ্যাত গান এই গান, এখনো অনেকে গান, কঙ্কন ভট্টাচার্য তো গানই, উনি এই বিষয়টা একটু জানেন বেশি। সেই সময় বিজন ভট্টাচার্য একটি গান লিখেছিলেন, আপনারা জানেন কিনা আমি জানি না। বিজন ভট্টাচার্যকে নাট্যকার হিসেবে যতটা জানেন, বিজন ভট্টাচার্যের একটি গান সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল, আরে ও হোসেন ভাই দামুদি আর চাচা, আরে দো ভাই তোরে দেখছে চাইয়া মাগরে বাসায়, আরে হো। বিজন ভট্টাচার্যের এই গানটি মানে সম্প্রীতির পক্ষে এই গানটি খুব সাড়া ফেলেছিল সেই সময়, লোকাঙ্গিকে তৈরি করা। একই সাথে সাথে বলা যেতে পারে যে অনেক হিন্দি গানও তো তৈরি হয়েছিল, যেমন শঙ্কর শৈলেন্দ্রের বিখ্যাত গান, যেটি আজও আমরা তো আজও গাই, জাগা রে জাগা সারা সংসার, ফুটি কিরণ লাল খুলতা হ্যায় পূরব কা দ্বার। লোকাঙ্গিকের গান এইরকম আমাদের যুগে যুগে 40-এর দশক, 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক, 80-এর দশক, 90-এর দশক এবং 2000 পরবর্তী সময়ে আজও পর্যন্ত কিন্তু একাধিক স্রষ্টা তারা লোকসঙ্গীতকেই মূলত তাদের কণ্ঠে তুলে নিয়েছেন। একই সঙ্গে যেমন পাশ্চাত্য সঙ্গীত থেকেও নিয়ে, যেটা মূলত সলিল চৌধুরী চালু করেছিলেন, যে সেখান থেকে নিয়ে যেমন খুব সুন্দর সুন্দর গণসঙ্গীত তৈরি হচ্ছিল, আবার আমাদের লোকাঙ্গিককে ব্যবহার করেও আমাদের আন্দোলনের বার্তা, মানুষের পাশে থাকার বার্তা, লড়াইয়ের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য গণনাট্যের শিল্পীরা তারা কিন্তু চেষ্টা করে গেছেন। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা, তোমার গুলির, তোমার ফাঁসির, তোমার কারাগারের পেছন শুধবে কারা, কচু নেতা এই জনতা। তোমার গুলির, তোমার ফাঁসির, তোমার কারাগারের পেছন শুধবে কারা, কচু নেতা এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। তোমার সভায় আমির যারা, ফাঁসি কাটিয়ে ঝুলবে তারা, তোমার সভায় আমির যারা, ফাঁসি কাটিয়ে ঝুলবে তারা। তোমার রাজা মহারাজা করো জোরে মাগবে বিচার, তোমার রাজা মহারাজা করো জোরে মাগবে বিচার, ঠিক যেন তা এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। গণনাট্য সংঘ কোনো শখের নাট্যশালা করতে চায়নি, তারা চেয়েছিল সাধারণ মানুষের কথা বলতে। তাই গণনাট্য সংঘের বুলেটিনে প্রথমে বড় বড় অক্ষরে লেখা, পিপলস থিয়েটার স্টার্টস দ্য পিপল। বিজন ভট্টাচার্য একাডেমি পুরস্কার পাওয়ার পর দৈনিক কালান্তরে
31শে জানুয়ারি 1976 বলেছিলেন, মানুষের কল্যাণে রুটির লড়াইয়ের সঙ্গে প্রাণের লড়াইকে এক সূত্রে বেঁধে নাট্য আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়াই গণনাট্যের মর্ম কথা। মানুষের প্রতি বিশ্বাস ও শিল্পকর্মের প্রতি একনিষ্ঠ শ্রদ্ধাই গণনাট্য শিল্পকে স্বমহিমায় প্রতিষ্ঠা দিতে পারে। আমরা কেউ রক্ত দেব, কেউ আমরা নিজের শ্রমে গড়ব এ দেশ, আমরা নিজের শ্রমে গড়ব এ দেশ। আমরা কেউ বাদামি, কেউ পাকালো, আমাদের নানান ভাষা জানবে। আমরা কেউ রক্ত দেব, কেউ আমরা কেউ গলিয়ে ফসল উপসে যায়, কেউ গলিয়ে লোহা বই ছাটায়। আমরা কেউ গলিয়ে ফসল উপসে যায়, কেউ গলিয়ে লোহা বই ছাটায়। আমাদের নাম রহিমের বাঁচার লড়াই, আমাদের নাম রহিমের বাঁচার লড়াই। মানবে না ক্লান্তিকে, আমরা নিজের শ্রমে গড়ব এ দেশ, আমরা নিজের শ্রমে গড়ব এ দেশ। আমরা কেউ বাদামি, কেউ পাকালো, আমাদের নানান ভাষা জানবে। আমরা কেউ রক্ত দেব, কেউ এবার এক ঝলকে দেখে নেওয়া যাক গণনাট্য প্রসঙ্গে আজকের কিছু কৃতি ও দীর্ঘদিনের কিছু মানুষের সঙ্গে তরুণ ও নবীন প্রজন্ম কি বলছে। ভারতবর্ষের এক অগ্নিময় ঐতিহাসিক মুহূর্তে আইপিটিএর জন্ম থেকেই আইপিটিএ তার আদর্শ বুকে নিয়ে পথ হাঁটছে এবং জন্ম থেকেই সে গরিব মানুষের সুখ দুঃখ হাসি কান্না লড়াই তার পাশে থেকেছে। মহামারী, খরা, বন্যা, দুর্ভিক্ষ যখনই সেই আঘাত এসে লেগেছে গরিব মানুষের কুঁড়ে ঘরে, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে তার সাংস্কৃতিক সম্ভার নিয়ে, ত্রাণ সামগ্রী নিয়ে। তার মধ্যজীবনের খরস্রোতা হয়তো এখন না নেই, কিন্তু আজও যখন এই প্রাকৃতিক দুর্যোগ আসে, গরিব মানুষের ঘর বাড়ি ভেঙে যায়, যারা গৃহহারা হয়, অন্নহীন হয়, রোগগ্রস্ত হয়, আইপিটিএ ত্রাণ সামগ্রী নিয়ে, আইপিটিএর ঐতিহ্যকে সামনে রেখে, সেই আদর্শকে বুকে নিয়ে এখনও শয়ে শয়ে দামাল যৌবন ছুটে যায় তাদের কাছে। এটা দেখে এবং শুনে আমি খুবই খুশি। আমি তাদের এই যে জীবনকে বাজি রেখে গরিব মানুষের সেবায় ব্রতী হওয়া, এটা আইপিটির নিজস্ব আদর্শের অনুসারী সব। আমি এই মাতাল যৌবনকে ধন্যবাদ জানাই। গণনাট্য সংঘ সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বলে। আমি বাবার কাছ থেকে একটি ঘটনা জানতে পারি। শোভা সেন যখন নবান্ন নাটক বিভিন্ন মঞ্চে অভিনয় করছেন, তখনই একটি সন্ধ্যায় যখন তিনি অভিনয় করছেন, দর্শক আসন থেকে একটি ছেলে তাকে দিদি বলে ডেকে ওঠে। পরে জানা যায় ওই চরিত্রটি এতটি জীবন্ত ছিল, ছেলেটি তার নিজের দিদির সাথে মিল পেয়েছিল। তো পরবর্তীকালে সেই ছেলেটির সাথে শোভা সেনের দিদি ভাই সম্পর্ক ছিল, ভাই বোনের একটি সম্পর্ক গড়ে উঠেছিল। তো আমার সাথে গণনাট্য সংঘের সেরকমই একটি সম্পর্ক, অভিভাবকের সম্পর্ক, বন্ধুর সম্পর্ক। আমি বাবার সাথে সেই ছোট থেকেই বিভিন্ন কর্মকাণ্ডের সাথে গণনাট্যের আমি যুক্ত আছি। যতদিন পর্যন্ত অভিনয়ে থাকব, ততদিন পর্যন্ত গণনাট্য সংঘের সাথে যুক্ত থাকব। গণনাট্যের সঙ্গে আমার কখনো কোনো প্রত্যক্ষ যোগাযোগ ছিল না, কিন্তু গণনাট্যের পরোক্ষ প্রভাবেই কেটেছে আমার দীর্ঘ ৪৫ বছরের অভিনয় জীবন। আহা, আজও সে সমস্ত নাটক, সে সমস্ত গান মনে পড়লে রক্ত উত্তাল হয়ে ওঠে। আজকে যখন চারিধারে জীবনবোধ বর্জিত সংস্কৃতির প্রসার খুব পরিকল্পিতভাবে হচ্ছে, তখন আমার মনে হয় গণনাট্যর আরও বেশি করে আবশ্যক প্রচারের।
আর্ট ফর আর্টস থেকে আমি কোনোদিনই বিশ্বাস করি না, আজও করি না। আমি মনে করি শিল্প মানুষের জন্যে, শিল্প মানুষের প্রতিবাদের ভাষা দেবার জন্য। একটি নাটক 1 ঘন্টার বক্তৃতার থেকেও অনেক বেশি শক্তিশালী, এই শিক্ষা আমাকে দিয়েছে গণনাট্য। গণনাট্য সংঘর সাথে খুব ছোটবেলা থেকে আমার যোগাযোগ, মানে প্রচণ্ড পারিবারিক সূত্রেই খুব ছোটবেলা থেকে আমি এই সংঘটাকে খুব কাছে থেকে দেখছি। তার জন্য এটার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা এবং এর সাথে যুক্ত প্রত্যেকটি মানে মানুষের সঙ্গে আমার প্রচণ্ডভাবে ঘনিষ্ঠ সম্পর্ক। তাই এই সংগঠনটাকে খুব কাছ থেকে ভালোবাসি। কিন্তু তারপরেও যারা ভালোবাসে তারাই তো তার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেয়। আমার মনে হয় কিছু কিছু জায়গায় আমাদের একটু খেয়াল রাখা উচিত। একটা সময় আমরা দেখেছি যে মানে প্রচুর কালোজয়ী গান আমরা তৈরি হতে দেখেছি এই গণনাট্য সংঘে, যেই গানগুলো এখনও লোকে মনে রেখেছে এবং আগামী আরও অনেক বছর মনে রাখবে। কিন্তু সেই গানের থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে এবার। অর্থাৎ যে গানগুলো সেই সময় তৈরি হয়েছিল সেই সময়ের জন্য উপযুক্ত ছিল এবং এখনও যদি আমরা পুরনো গান হিসেবে গাই সেই গানগুলো তখনও চলবে। কিন্তু এখনকার যে গানগুলো তৈরি হচ্ছে কোথাও একটা গিয়ে কথা হয়তো পাল্টে যাচ্ছে, কিন্তু কথার ভাষা, সুর, তাল, ছন্দ সেগুলো কিন্তু এই আগেরগুলোকে মেনটেন করেই আমরা করতে দেখি। এবং যার ফলে যেটা হচ্ছে যে আমরা যারা গানগুলো শুনছি, আমরা যারা গণনাট্য সংঘের খুব কাছের লোক বা ঘনিষ্ঠ লোক, তারা ছাড়া আর কিন্তু গণনাট্য সংঘের এই গানগুলো ছড়িয়ে পড়ছে না কোথাও। গানগুলো কোথাও একটা গিয়ে থেমে যাচ্ছে। আমাদেরকে একটু দেখতে হবে, একটু ভেবে দেখতে হবে, আমাদের টেস্ট পাল্টাতে হবে যাতে গানগুলো আমরা সবার মধ্যে ছড়াতে পারি এবং পুরোনো দিনের ওই গানগুলোর মতোই নতুন গানগুলো যাতে আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। অনেকের মনে হয়েছে সৃষ্টিতে আগেকার সেই সংগ্রামী মেজাজটা যেন হারিয়ে যাচ্ছে। আবার অনেকের মনে হয়েছে মানবতার কারিগর হতে গেলে গণসংস্কৃতির পরিসরকে আরো প্রসারিত করতে হবে, পরিবেশনার মানোন্নয়নের দিকে নজর দিতে হবে, যুগোপযোগী করে সংঘের ঘোষণাপত্রে প্রয়োজনীয় সংশোধন পরিমার্জন করতে হবে। প্রতিনিয়ত এই আলাপ আলোচনা বিচার বিশ্লেষণের মধ্য দিয়েই এগিয়ে চলেছে গণনাট্য সংঘের সৃষ্টির প্রবাহ। সমাজের বিভিন্ন সমস্যায়, বিভিন্ন বিপদে মানুষকে জাগ্রত করতে ভারতীয় গণনাট্য সংঘ এগিয়ে এসেছে প্রতিবার। কেউ বা কলমের মাধ্যমে, কেউ বা সেই লেখাকে সুর দিয়েছেন, কেউ বা সেই সুরকে ছড়িয়ে দিয়েছেন সমাজের মাঝে। গত 4 মাস ধরে আমরা ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হয়েছি। একদিকে কোভিড-19 ভাইরাস মহামারী সৃষ্টি করেছে, অন্যদিকে আমফান ঝড়ের তাণ্ডবে বাংলা গ্রাস হয়েছে। আমরা মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য আমাদের এই উদ্যোগ। আমি ভীষণ খুশি এই উদ্যোগে সামিল হতে পেরে। আপনাদের কাছে অনুরোধ রইল, যতটুকু সম্ভব ঘরে থাকুন, নিজেকে এবং পরিবেশকে পরিষ্কার রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন। বাহ, বেশ বানিয়েছিস তো। এরকম একটা সংগঠনের কথা আমি শুনেছি বটে, কিন্তু গণনাট্য সংঘের এত ব্যাপকতা, তার এত সৃষ্টি, তোর লেখাটা না পড়লে আমি এত কিছু জানতে পারতাম না কোনোদিন। বেশ বেশ জানো গণনাট্যের শুরুর দিকে কারা কারা ছিল? দেখো, প্রতিষ্ঠার কালে সংগঠকরা ছিলেন PC যোশী, কাইফি আজমি, শান্তি বর্মন, প্রেম ধাবন, বলরাজ সাহানি, শঙ্কর, শৈলেন্দ্র, পৃথ্বীরাজ কাপুর, ওমর শেখ প্রমুখ। বাংলায় তখন সুনীল চ্যাটার্জি, দিলীপ রায়, সুধীপ প্রধান, বিজন ভট্টাচার্য, শম্ভু মিত্র, সুজাতা মুখার্জি, মনোরঞ্জন ভট্টাচার্য, স্নেহাংশু আচার্য, বিষ্ণু দে, বিনয় রায় প্রমুখ। এরপর বাংলার প্রায় সকল প্রগতিশীল শিল্পীরাই এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়, যেমন যতীন্দ্র মৈত্র, হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী, হেমন্ত মুখার্জি, দেবব্রত বিশ্বাস,
দ্বিজেন চৌধুরী, সুচিত্রা মিত্র, সুরপতি নন্দী, সচিন দেব বর্মন, পঙ্কজ কুমার মল্লিক, কলিম শরীফ, তৃপ্তি মিত্র, শোভা সেন, উদয় শঙ্কর, শম্ভু ভট্টাচার্য সহ শিল্পের সকল শাখার কৃতি সদস্যরা। চলচ্চিত্রের বেশ কিছু কৃতি মানুষরা হলেন উৎপল দত্ত, ঋত্বিক ঘটক, কে এ আব্বাস, এ কে হাঙ্গাল, সত্যেন কাপ্পু, মৃণাল সেন, ফারুক শেখ, দীনা পাঠক, সঞ্জীব কুমার। আরে বলছিস কি রে, এরা সব একজন স্টলওয়ার্ড, নামকরা অভিনেতা, পরিচালক। এরা আইপিটিএ করতেন এটা আমি শুনেছি, কিন্তু তুই যাদের যাদের নাম বললি এরাও যে গণনাট্য সংঘ করতেন, আই মিন আইপিটিএ, এটা তোর লেখাটা না হলে আমি জানতে পারতাম। এবার যেখানে শেষ করছি সেটা অনুষ্ঠানের চতুর্থ ও শেষ অধ্যায়। দেখো, গণনাট্য সংঘ যখন পুঁজিপতিদের বিরুদ্ধে, সামন্ততন্ত্রের বিরুদ্ধে ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে সাধারণ মানুষকে শোষণের বিরুদ্ধে একত্রিত করে সংগ্রাম করে চলেছে, তখন শিল্প ব্যবসায়ীরা বুঝতে পারল শ্রেণী সংগ্রাম সমাজের অন্তঃস্থলে কিভাবে প্রবেশ করেছে। গণনাট্যের বলিষ্ঠ সংগঠনকে তারা ভাঙতে সচেষ্ট হলো। নাটকের বলিষ্ঠ কর্মীদের নানাভাবে কেনাবেচা চলতে লাগলো। আদর্শ নিষ্ঠায় সকলকে আজকের অর্থনীতিতে পাওয়া যাবে এই চিন্তা করা অন্যায়। তার ফলে শহরাঞ্চলে নানা ছলছুতো করে দল থেকে অনেকেই বেরিয়ে নতুন দল গড়লেন। আদর্শের বুলি মুখে রেখে পেশাদারি হওয়ার সুযোগ গ্রহণ করলেন। মনে করেছিল এইভাবে এই আন্দোলনকে শেষ করা যাবে, কিন্তু তারা এর ব্যাপকতা সম্পর্কে ভুল ধারণা করে রেখেছিল। অ্যাবসার্ড নাটক, অন্য নাটক বলে অনেক রকম বজ্জাতি হলো। আসলে আদর্শবাদী সত্তা ও শিল্পী সত্তাকে একসঙ্গে সকলের মন থেকে মুছে ফেলা কখনোই সম্ভব হলো না। বিপরীতভাবে বৃহত্তর অংশ নতুন রীতি ও প্রগতিকে আঁকড়ে ধরে গণনাট্য পথ চলা শুরু। কিন্তু দুঃখের হলেও একথা সত্যি যে গণনাট্য সংঘ 1944 থেকে 1956 এমনকি 1958 পর্যন্ত যে ক্রমবর্ধমান জনপ্রিয়তা গড়ে তুলতে সক্ষম হয়েছিল, 1962 কিছু আগেই তা নিঃশেষিত প্রায় হয়ে এসেছিল। বিপ্লবী আন্দোলনের মতাদর্শগত দোলাচাল, চীন ভারত সীমান্ত সংঘর্ষ, শিল্পীর স্বাধীনতা ইত্যাদি নানান প্রশ্নে বহু গুণী শিল্পীরা সংঘ পরিত্যাগ করে চলে যান। কিন্তু নতুন করে গণনাট্য সংঘকে পুনর্গঠিত করতে এগিয়ে আসেন এক ঝাঁক উদ্দীপ্ত গণনাট্য কর্মী। তাদের মধ্যে অন্যতম সংগঠক শক্তিপদ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 1965 পয়লা জানুয়ারি তারিখটা আমাদের কাছে একটা স্মরণীয় দিন। সেদিনই গণনাট্য সংঘের পুনর্গঠনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু। 1966 24শে এপ্রিল বউবাজার মোড়ে বিংশ শতাব্দীর ঘরে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি গঠন হলো দিলীপ ঘোষালকে আহ্বায়ক নির্বাচিত করে। তখন দপ্তর বলে আমাদের কাছে কিছু ছিল না। আশু সেন কাজ করতেন রূপমুদ্রণে 8 নম্বর হিদারাম ব্যানার্জি লেন, ওটাই ছিল আমাদের যোগাযোগের ঠিকানা। 1967 আগস্টে বাগবাজার রিডিং রুম লাইব্রেরি হলে তৃতীয় রাজ্য সম্মেলনে সংঘ
আবার সুপ্রতিষ্ঠিত হলো। সালে 25শে মে গণনাট্য সংঘ গঠিত হলেও দীর্ঘদিন তাদের নিজস্ব মুখপত্র বলে কিছু ছিল না। 1952 সালের ফেব্রুয়ারি মাসে বোম্বে শহরে সর্বভারতীয় গণনাট্য কমিটির একটা সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতেই মুখপত্র প্রকাশের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভব করলেন তৎকালীন নেতৃত্ব। সভাতে মিস্টার ডেভিড কোহেন, যিনি গণনাট্য সংঘের সদস্যও বটে, আবার ইউনিটি পত্রিকারও সম্পাদক, তার প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হল এবং এই মর্মে সিদ্ধান্ত হল যে এখন থেকে ইউনিটি পত্রিকাই সংগঠনের পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করবে। তো সেই কমিটি থেকেই 1000 টাকা পত্রিকা বাবদ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হলো এবং ডেভিড কোহেন, শ্যাম লাল ও নিরঞ্জন সেনকে অনুরোধ জানানো হলো পত্রিকার অর্থাৎ সংগঠনের মুখপত্র হিসাবে ইউনিটি পত্রিকার জন্য নির্দিষ্ট রূপরেখা প্রস্তুত করতে। বলা বাহুল্য, পত্রিকা দপ্তর তখন বোম্বে থেকে 46 নম্বর ধর্মতলা স্ট্রিটে স্থানান্তরিত হলো। কিন্তু 1955 পরবর্তী সময়ে এই ইউনিটি পত্রিকার আর কোনো বিশেষ ভূমিকা দেখতে পাওয়া গেল না, যেন নিঃশব্দে হারিয়ে গেল একটা প্রতিষ্ঠান। পরবর্তীকালে যখন পশ্চিমবঙ্গে গণনাট্য সংঘ পুনর্গঠনের প্রয়াস গৃহীত হল, সেই সময় তৃতীয় রাজ্য সম্মেলন থেকেই সিদ্ধান্ত হয়েছিল যে সীমান্তিক শাখার উদ্যোগে চিররঞ্জন দাসের তত্ত্বাবধানে 1964 সাল থেকে যে গণনাট্য পত্রিকা প্রকাশিত হচ্ছিল, 1968 সালের জানুয়ারি মাস থেকে ওই পত্রিকাটি ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তত্ত্বাবধানে সংগঠনের মুখপত্র হিসাবে আত্মপ্রকাশ করবে। মোটামুটি এই হলো গণনাট্য পত্রিকার সূচনা পর্বের কাহিনী। এরপর যারা গণনাট্য সংঘকে গ্রামে গঞ্জে পৌঁছে দিয়েছিলেন তারা কখনোই প্রচারের আলোতে আসেনি। তাদের গণনাট্য সংঘই ছিল একমাত্র ধ্যান জ্ঞান। তারা হলেন শক্তিপদ বন্দ্যোপাধ্যায়, আশু সেন, শিশির সেন, কালীবিলাস ভট্টাচার্য, দিলীপ মুখার্জি, দিলীপ ঘোষাল, অমল গুহ, দিলীপ সেনগুপ্ত, স্বরাজ রায়চৌধুরী, হেমেন মজুমদার, সুনীল মুখার্জি, হীরেন ভট্টাচার্য, রত্না ভট্টাচার্য, সজল রায়চৌধুরী, দেবা রায়চৌধুরী, অজিত চক্রবর্তী, রঘু চক্রবর্তী, অমিয় ভট্টাচার্য, ভূপেন মৈত্র, শিবদাস ভট্টাচার্য, অরুণ ঘোষ মেজদা, অনিল ঘোষ, পারিন মুখার্জি, তরুণ গুপ্ত, রঞ্জন সেন, অনাথ মুখোপাধ্যায়, দেবীদাস তরফদার, পূর্ণ চক্রবর্তী প্রমুখেরা। বাবাকে অভিনয় করতে দেখেছিলাম গণনাট্য সঙ্গে, সেই দেখে আমি করতে শিখেছি এবং গোটা দক্ষিণ 24 পরগনায় বিভিন্ন জায়গায় এখন গণনাট্য সংঘ দক্ষিণ 24 পরগনায় খুব নাম করেছে। আমাদের মনে হয়েছে যে গণনাট্য আন্দোলনকে আরও নিচের তলায় নিয়ে যাওয়ার দরকার, মানুষের জীবনের সমস্যাগুলোকে বেশি করে তুলে ধরার দরকার।
আপনি গণনাট্য আন্দোলন যদি এইটা না করেন তার বিচ্ছিন্ন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতে লাভ নেই, এই পর্যন্ত বলতে পারি। এখন গণনাট্য অনেক জায়গায় অনেকে করছেন। এখন মানুষের জীবন যন্ত্রণাকে কী করে আমরা নাটকে, গানে, অভিনয়ে, ফিল্মে প্রতিপদ করে মানুষকে জীবন জয়ের সংগ্রামে আমরা নামাতে পারি, এটা তো একটা বড় কাজ। কাজেই গণনাট্য সঙ্গীত যে স্লোগান ছিল মানুষকে তুলে ধরা, তাদের নায়ক হিসেবে তুলে ধরা, তাদের নায়কত্ব অর্জনের যে আহ্বান, এটাই তো আজকের দিনে মানুষ যে নিপীড়িত হচ্ছে প্রতিদিন, প্রতি দুর্গতি। এই যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, একেবারে লকডাউন হয়ে সমস্ত দেশ শুদ্ধ লোক ঘরে ঢুকে গেছে, এদিকে আবার নতুন করে আমপান বলে ঝড় হয়েছে গেল, কী দুর্গতি মানুষের। আর সরকার বসে আছে খালি বক্তৃতা করছে, বলে আমরা ছাড়া কেউ রিলিফ করতে পারবে না। তো সরকারটা কোথায়? আমাদের ছেলেপুলেরা বিভিন্নভাবে মানে অযাচিতভাবে, অভাবিতভাবে যেসব কাজগুলো করেছে, যে সংগ্রহ করেছে, বাড়ির পরে অন্তত আমাদের হিসেব দেখতে অন্তত 8-9 লাখ টাকা হয়ে যেতে পারে। এটি সহজ কথা। কোনো কার্যত কেন্দ্রীয় আহ্বান নেই, কিছু নেই। তার মধ্যে মানুষের জন্য যদি আবেগ যদি মানুষকে উদ্বুদ্ধ করে নামিয়ে দেয়, কর্মীদের উৎসাহিত করে দেয়, এর থেকে তো বড় কথা আর কিছু নেই। এইটাই বলবো কী করে করতে পারি, কী করে ভালো ভালো শিল্পীকে, পুরনো শিল্পীদের, অন্য লোকশিল্পীদের, অন্য অন্য জায়গায় যে নতুন গবেষণা করছে সেই সব গবেষকদের কী করে টেনে আনতে পারি। 92 সালে দুটো কাণ্ড ঘটেছিল। একটা হচ্ছে বাবরি মসজিদ ধ্বংস করা, তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন সংগ্রাম, আমাদের নাটক গান। আমরা সারা জেলায় এই কর্মসূচি উদযাপন করলাম। দেখো মাটি কত মেহেরবান, আনন্দে আজ গাইছি গান, আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান। দেখো মাটি কত মেহেরবান, আনন্দে আজ গাইছি গান, আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান। বাইরে কান্দ কেনে, বাইরে ভাবনা কেনে, বাইরে কান্দ কেনে, বাইরে ভাবনা কেনে। ধর্মই আমার নেই গো ভাই, গরিব মানুষ খাইটা খাই, জন্ম গেল রোদে পুরে বৃষ্টির জলে। ধর্মই আমার নেই গো ভাই, গরিব মানুষ খাইটা খাই, জন্ম গেল রোদে পুরে বৃষ্টির জলে। তারা এখন প্রশ্ন করে, ভাইয়ে ভাইয়ে নিধন করে, তাদের জন্য আছে রে ভাই সকাল পুরস্কার। দেখো মাটি কত মেহেরবান, আনন্দে আজ গাইছি গান, আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান। দেখো মাটি কত মেহেরবান, আনন্দে আজ গাইছি গান, আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান। শ্রেণীবোধ ও শ্রেণী সংগ্রাম তখন সাম্রাজ্যবাদী শাসনে অত সাত না হলেও ছিল। ইংরেজের ডিভাইড অ্যান্ড রুল নীতির ফলশ্রুতিতে সাম্প্রদায়িক দাঙ্গা, এই ছিল প্রাক স্বাধীনতার দ্বন্দ্বগুলো, যদিও একতরফা ভাবেই ছিল। এই সময় আমরা যে নাটকগুলো করেছিলাম, গণনাট্য বিখ্যাত হয়েছিল যে নাটকগুলো করে, সেগুলো হচ্ছে নবান্ন, নীলদর্পণ, বাস্তুভিটা, দেবী গর্জন, গর্ভবতী জননী, মরা চাঁদ, মোকাবিলা, তরঙ্গ, দুঃখীর ইমান, পথিক, মশাল, দীপশিখা প্রভৃতি আরো অনেক নাটক। ভারতভূমি ত্যাগ, স্বাধীনোত্তর ভারতে ব্রিটিশের ভারতভূমি ত্যাগ, দেশীয় নেতাদের প্রতিশ্রুতি পূরণের ব্যর্থ তাগিদ, সংবিধান, গণতন্ত্র, নাগরিক অধিকার, বাঁচবার অধিকার, ছোট ছোট কুড়িদের ফুল হয়ে ফোটবার অধিকার, ফ্রিডম অফ স্পিচ, লেখা, প্রকাশনা ও পারফর্মিং আর্টের স্বাধীনতা,
স্বীকৃত হলো, কিন্তু জাতীয় নেতারা কতটা দড়ি লম্বা করতে পারে সেটাও দেখার বিষয় ছিল। আপোষকামিতা, দুর্নীতি, মুনাফা তোষণ ও পরোক্ষ শোষণ থেকে প্রত্যক্ষ শোষণ, এর বিরুদ্ধে তো আইপিটিকে কথা বলতেই হয়েছে। তাই আইপিটির ইতিহাস সংঘর্ষের ইতিহাস, সোজা কথা সোজা হয়ে বলবার ইতিহাস, আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন। এই বহমান সময়ে অতিমারি, প্রাকৃতিক বিপর্যয়, দেশ এবং রাজ্যের শাসকের তীব্র তীক্ষ্ণ আক্রমণের মুখোমুখি সমগ্র জনজীবন। এই নতুন পরিস্থিতিতে নতুন লড়াকু মানুষকে ধরতে চায় গণনাট্য সংঘ তার সৃজনে। সময়ে দাবি করছে এক নতুন থিয়েটারের ভাষা। নবান্ন একসময় তৈরি করেছিল থিয়েটারের এক নতুন ভাষা, আর এই নবান্ন গণনাট্য সংঘ কাছে দাবি করছে মনন এবং পরিশ্রম দিয়ে সমসময়ে থিয়েটারের এক নতুন ভাষাকে উপস্থিত করার জন্য। অনেকের মাঝে থেকেও মানুষ যেন এখন বড় নিঃসঙ্গ, একা। মনে হচ্ছে অনেকের ভালো মন্দের সঙ্গে অনেক মানুষই নিজেকে মেলাতে পারছেন না। সৎ অসৎ এর মধ্যে সামাজিক অবস্থানের পার্থক্য ক্রমশ কমে আসছে। শিক্ষা, সংস্কৃতি, সমাজ, রাজনীতির সর্বক্ষেত্রে অপরাধ ক্রমশ বেড়েই চলেছে। অন্তর থেকে বিদ্বেষ বিশ্বাসের কবির আহ্বানকে ব্যর্থ করতে এই মানবতার শত্রুরা শিক্ষা, সংস্কৃতি, এমনকি পড়শিদের মধ্যে পারস্পরিক আত্মীয়তাকেও তারা করে তুলেছে বিভেদ সৃষ্টির হাতিয়ার। এক সর্বাঙ্গীন বিপদের মুখে মানব সভ্যতা। মানুষের জীবন ও সমাজের পরিবর্তন আনতে সংস্কৃতি এক বড় হাতিয়ার। সমাজবোধ, জীবনবোধ ও মূল্যবোধকে রক্ষা করতে স্পর্ধা বর্ণ উচ্চারণে মেহনত করা মানুষের সংগ্রামের ছবি শিল্প সংস্কৃতির মধ্যে তুলে ধরাটাই গণনাট্য শিল্পীদের এই সময়ের গুরুত্বপূর্ণ কাজ। নবান্নে যখন প্রথম প্রোডাকশানটা হয় অক্টোবর 1944, তার মহড়া যখন শুরু হয় আমি তখন সবে জন্মেছি। তো সেই নবান্ন আমার শোনা কথা, তারই স্পর্শ নিয়ে আজ যখন অন্য নবান্ন বিপন্ন মানুষের কাছে গণনাট্য সংঘের উত্তরাধিকার তাকে পৌঁছে দেওয়ার জন্য গণনাট্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটি তাদের যে ভাবনা, সেই ভাবনাকে আমি সহযোদ্ধা হিসেবে স্যালুট জানাবো এবং এই ডিজিটাল মিডিয়াম সেটাতে আরও দক্ষ হয়ে আরও যাতে আমরা এগিয়ে যেতে পারি সেই কামনা করব। অভিনয়, নৃত্য, সঙ্গীত প্রভৃতির মধ্যে দিয়ে গণনাট্য সংঘ দেশে একটা ভিন্ন ধারার প্রবর্তন করে, যার সাথে বিদেশের সাংস্কৃতিক ধারাও যুক্ত। প্রকৃতপক্ষে এটা একটা আন্তর্জাতিক সাংস্কৃতিক আন্দোলন। জনগণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে এর পরিসমাপ্তি ঘটবে না। বিপ্লবের পরেই যে নতুন মানুষ তৈরি হবে, তার কারিগর হিসেবে ভারতীয় গণনাট্য সংঘ একটা বিশাল ভূমিকা পালন করবে এবং মানব জাতির একটা নতুন রূপ দেবে, এই আমার বিশ্বাস। আজ সারা রাজ্যে প্রায় 300 শাখা মাথা উঁচু করে নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদের কাজ করে চলেছে। এই সময় গণনাট্য যখন জনমানুষের প্রচার করতে পারছে না, তখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তাদের সৃষ্টি নিয়ে। ইতিমধ্যেই সমসাময়িক প্রসঙ্গ নিয়ে বেশ কিছু ছোট ছবি সাড়া ফেলে দিয়েছে মানুষের মধ্যে। এই সকল উদ্যোগকে যারা রূপদান করলেন তারা হলেন অসীম বন্দ্যোপাধ্যায়, সুদীপ সরকার, শ্যামল ভট্টাচার্য, আশিস দেব, মধুজা ঘোষাল, প্রদীপ চক্রবর্তী, মনীষ ঘোষ প্রমুখ। বন্ধু এলেন বিদেশ থেকে, কাকু ছুটলে, আমার হাঁটু খুলে গেল। আরো কিছুদিন
হাঁটু বদলে দেবো। কাকু কাকুর বন্ধু কहो ना प्यार है গোটা বাড়ি হোম কোয়ারেন্টাইন সিরিয়াল মহাভারত দেখো কাকাশ্রী পিতাশ্রী আর বাকি সব হোম কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন সমগ্র বসুন্ধরা উন্মুক্ত, মানুষ বন্দী, মানুষ বন্দী। চলো বাপ উঠো, মরি গেলি তো সব শেষ, শরীরে একটু একটু করে জোর পেতেছি। চলো একসঙ্গে হাতে সব নতুন করে গড়ি তুলি। চলো উঠো। এই কে কোথায় আসো? চলো বাতের কাছে হাত লাগাই, নতুন করে গাছ লাগাই। বন্ধু ছায়ার আসন পাতি, এসো এসো শ্যাম সুন্দর। অধিক বন্ধু ছায়ার আসন পাতি, এসো এসো শ্যাম সুন্দর। গণনাট্যটির ৭৭তম জন্মদিনে এটাই ছিল আমার শ্রদ্ধার্ঘ্য। অনেক দেরি হয়ে গেছে, এর মধ্যে অনেক মিস কলও এসে গেছে। আমি যাই। যা তোর মার মতো তোর পাশে থাকতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা কর। যা এগিয়ে যা, তোর জন্য ওয়েট করছে অন্য নবান্ন। যদি দুঃখে দহিতে হয়, যদি দৈন বহিতে হয়, যদি মৃত্যু নিকট হয়, জয় জয় সত্যের জয়, মোরা
সুন্দর